দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রওজে জাবিদ ঐশী। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই আয়োজনে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে অবদান রাখায় 5 জন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াং চিচেন অনুপমা। চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস কর্তৃক একটি জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। এই সম্বর্ধনা অনুষ্ঠানে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির উপ-চেয়ারম্যান লুসাং জাংচুন, চীন ও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিবৃন্দ এবং চীনে নিযুক্ত একাধিক দেশের কূটনীতিক সহ মোট 300 জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং Chinese People's Association for Friendship with Foreign Countries এর সহ সভাপতি লু xiangdong বক্তব্য দেন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অমূল্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত জাং xianyi, বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর জেং qiong, China Council for the Promotion of International Trade আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমহাপরিচালক ফান জুন, China National Pharmaceutical Group কর্পোরেশনের CBC কমিটির উপসচিব জাও ইউকুন, বাংলাদেশের প্রবাসী চীনা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জং লিফংকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার প্রসারে চীনের সহযোগিতা প্রয়োজন। সম্প্রতি সিএমজি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত 2 দশকে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে অসাধারণ উন্নয়ন ঘটেছে। এ কারণেই চীনে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যাও ক্রমেই বাড়ছে। চীন এবং বাংলাদেশের মধ্যে শিক্ষা খাতের সহযোগিতাকে আরও জোরদার করা উচিত। তো তাহলে চীনের সঙ্গে যে শিক্ষা খাতের সহযোগিতা সম্প্রসারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কি নতুন পদক্ষেপ নেবে অথবা নিয়েছে ইতিমধ্যে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি এরই মধ্যে আমরা কিন্তু চায়না রিলেটেড অনেক কিছু করেছি। আমাদের 3টা প্রতিষ্ঠান আছে যারা চায়নার সাথে সম্পর্কযুক্ত। একটা হচ্ছে সেন্টার ফর চাইনিজ স্টাডিজ, এটা হচ্ছে গিয়ে সাংহাই ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের একটা কনফুসিয়াস সেন্টার আছে, যে সেন্টারটি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখায়। আরেকটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফরেন ল্যাঙ্গুয়েজ, সেখানে আমাদের একটা চাইনিজ ডিপার্টমেন্ট আছে। সো আমাদের 3টা প্রতিষ্ঠান আছে যারা চায়নার সাথে সরাসরি সম্পর্কিত। সো আমরা চাচ্ছি আরও বেশি কোঅপারেশন চায়নার কাছ থেকে। আমরা চাইনিজ ইউনিভার্সিটির সাথে আমি গত 2 সপ্তাহ ধরে অনেক ইউনিভার্সিটি গিয়েছি, সবার সাথে কথা বলেছি। আমি তাদেরকে বলেছি যে বাংলাদেশের সাথে কোঅপারেট করার জন্য, কোলাবোরেশন করার জন্য আমরা কিভাবে তাদের কাছ থেকে আরও বেশি সাহায্য পেতে পারি সেটার ব্যাপারে আমি কথা বলেছি। এবং তাদেরকেও বলেছি যে তাদের ছাত্র এবং শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে, এবং আমি আবার তাদেরকে বলেছি যে আমরা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি ছাত্র পাঠাতে পারি। একটা মজার বিষয় হচ্ছে যে ইভেন 10 বছর আগেও বাংলাদেশি স্টুডেন্টরা চায়নায় আসতে চাইতেন না, চায়নায় পড়তে পিএইচডি করতে আসতে চাইতেন না। কিন্তু গত 20 বছরে চাইনিজ ইউনিভার্সিটিগুলো একটা বিশাল উন্নয়ন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে। সেটা হচ্ছে গিয়ে তারা কিন্তু এখন পৃথিবীর টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে চলে গিয়েছে র্যাঙ্কিংয়ে। তো সেই জন্য আমাদের স্টুডেন্টরা এখন চায়নাতে
আসতে আগ্রহী। আর আমরা দেখেছি যারা চায়নাতে পড়াশোনা করে, যারা বিশেষ করে যারা পিএইচডি করে, তারা যখন ফিরে যায় তাদের যে গবেষণার মান সেটা অনেক ভালো থাকে। আমি গত 2 সপ্তাহ যাবৎ একটা বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছি, সে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর হচ্ছে আমি আরেকটা জিনিসের বেশি জোর দিয়েছি ফিনটেক। এই দুইটা জায়গায় আমাদের এখন ঘাটতি আছে, আমরা খুব বেশি এগুতে পারি নাই। আর বাংলাদেশের আপনি দেখেন বাংলাদেশ তো একটা উন্নয়নশীল দেশ, তার সেরকম আর্থিক অবস্থাও নাই যে খুব বেশি বিনিয়োগ করবে এর পেছনে। তো আমরা যদি চাইনিজ ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাবোরেশন করতে পারি তাহলে আমরা সহজেই চাইনিজ টেকনোলজি, চাইনিজ নলেজটা আমরা বাংলাদেশে পেয়ে যাব আমাদের কম খরচে। তো আমরা সেই ক্ষেত্রে যেমন এআই এর ক্ষেত্রে আমরা চাইনিজ হেল্প, আমরা সাহায্য চাই। আমি এর মধ্যে 5-6টা ইউনিভার্সিটির সাথে কথা বলেছি, তাদের প্রত্যেককে বলেছি যে তোমরা আমাদেরকে এআইতে হেল্প করো, আমরা যাতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি বিল্ডিংটা বাড়াতে পারি এআইতে। এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বাড়লে সারা বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিং হয়ে যাবে এআইতে। চীনের সিচাংয়ের পাহাড় ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে ছুটে চলা লাসা নিয়েংছি রেলপথ বদলে দিচ্ছে পুরো অঞ্চলের জীবনধারা, সংস্কৃতি ও অর্থনীতি। 2021 সালে চালু হওয়া এই আধুনিক রেল লাইন এখন আর শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে উন্নয়ন, যোগাযোগ আর সংস্কৃতির এক প্রতীক। পাহাড়, নদী আর মেঘে ঘেরা এই রেলপথ আজ মানুষের জীবনে এনেছে নতুন সম্ভাবনা ও অগ্রগতির দিগন্ত। সিচাংয়ের সবুজ পাহাড়, বরফ ঢাকা পর্বত আর শান্ত হ্রদের মাঝে ছুটে চলা আধুনিক ফুসিং ট্রেনে যেন প্রকৃতি আর প্রযুক্তির এক অপূর্ব সংমিশ্রণ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচাং বা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে একটি রেল লাইন বদলে দিচ্ছে মানুষের জীবনযাত্রা। 2021 সালের জুনে চালু হওয়া লাসা নিয়েংছি রেলওয়ে শুধু যোগাযোগের সুবিধাই বাড়ায়নি, বরং রূপান্তর ঘটিয়েছে মানুষের জীবন, সংস্কৃতি, পর্যটন এবং স্থানীয় অর্থনীতিতে। রেললাইন চালুর পর থেকেই থাসিং ছুথং কমিউনিটি হয়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র। এই গ্রামটি শানান শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, যেখানে প্রতিদিন মঞ্চস্থ হয় ঐতিহ্যবাহী তিব্বতী অপেরা। আগে গ্রামের তরুণরা শুধু তিব্বতী নববর্ষে অপেরা করত, তারপর কাজের খোঁজে দূরে চলে যেত। কিন্তু এখন প্রতি রাতে অপেরা হয়, পর্যটক আসে, তারা এখানেই থাকতে চায়। আমি প্রতিদিন তাদের নতুন গান আর নাচ শেখাতে পারছি। রেললাইন ঘিরে গড়ে উঠেছে লাসা নিয়েংছি শানান পর্যটন রুট, যেখানে পর্যটকরা উপভোগ করছেন ঋতুভেদে বদলে যাওয়া প্রকৃতি আর স্থানীয় সংস্কৃতির স্বাদ। নিয়েংছি তুলনামূলকভাবে নিচু উচ্চতার কারণে এখন পর্যটকদের প্রথম পছন্দ এটি। এখানে রয়েছে পাকসুম লেক, যা এখন ট্রেকারদের স্বর্গরাজ্য। পাহাড়ের সাদা বরফ, হ্রদের পানি পান্নার মতো সবুজ, এ যেন ছবির মতো এক স্বপ্নলোক। মাঝে মাঝে আমরা যখন কোনো জায়গায় যাই তখন আমরা কেবল এর প্রাকৃতিক দৃশ্যের প্রশংসা করি না, বরং আরও স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানতে চাই। হ্রদের পাড়ে চুয়োগাঁও গ্রাম এখন 1000 বছরের প্রাচীন এই বসতি রূপ নিয়েছে এক জীবন্ত সংস্কৃতি প্রদর্শনী কেন্দ্রে। গ্রামের 12টি প্রাচীন ভবনের মধ্যে 7টি সংস্কার করা হয়েছে, আর স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরতে চালু হয়েছে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক প্রদর্শনী হল। পাকসুম লেকের প্রাকৃতিক সৌন্দর্য অবিশ্বাস্য। তবে শুধু প্রকৃতি নয়, আমরা চাই পর্যটকরা এখানকার সংস্কৃতি, ইতিহাস আর মানুষের গল্পও জানুক। রেলপথ বদলে দিয়েছে গিয়াসা কাউন্টির অর্থনীতির চিত্র। প্রায় 23,000 মানুষের এই ছোট কাউন্টি এখন রূপ নিয়েছে এক প্রাণবন্ত বাণিজ্যিক কেন্দ্রে। আগে যেখানে মূল্যবান ক্যাটারপিলার ফাঙ্গাস শুকিয়ে বিক্রি করতে হতো, এখন রেলপথের সুবাদে সেই তাজা ফাঙ্গাসেই অনলাইনে বিক্রি করা যাচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে এনেছে নতুন গতি ও সম্ভাবনা।
ফুশিং ট্রেনে মাত্র 2 ঘন্টায় আমরা পণ্য পাঠাতে পারি লাসায়। সেখান থেকে ভ্যাকুয়াম প্যাক করে 48 ঘন্টার মধ্যেই পৌঁছে যায় দেশের বড় শহরগুলোতে। এই রেল লাইন খুলে দিয়েছে আরও অনেক সম্ভাবনা পর্যটন, স্বাস্থ্যসেবা আর যোগাযোগে। আমার ভাগ্নিকে নিয়ে লাসায় যাচ্ছি চিকিৎসার জন্য। রেল থাকায় এখন ভালো চিকিৎসা পাওয়া অনেক সহজ। চলমান ট্রেনের জানালা দিয়ে যখন চোখে পড়ে তিব্বতের বরফে মোড়া পর্বতশৃঙ্গ আর নীল আকাশ, তখন মনে হয় এ শুধু একটি রেল লাইন নয়, বরং মানুষের স্বপ্ন, সংযোগ ও উন্নয়নের এক সেতুবন্ধন। লাসা নিয়েংছি রেলপথ আজ সিচাংয়ের অর্থনীতি, সংস্কৃতি ও স্থানীয় জীবনযাত্রায় এনেছে দৃশ্যমান পরিবর্তন এবং নতুন সম্ভাবনার দিগন্ত। চীনের চিলিন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা স্পাইনাল ইন্টারফেস ও এক্সোস্কেলেটন রোবট প্রযুক্তির মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তিকে আবার হাঁটার সক্ষমতা ফিরিয়ে এনে ইতিহাস গড়েছেন। বিশ্বের প্রথম এই সফল ঘটনাটি প্রমাণ করেছে অপরাজেয় ইচ্ছাশক্তি ও আধুনিক প্রযুক্তি মিলে অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়। চীনে স্পাইনাল ইন্টারফেস ও এক্সোস্কেলেটন রোবট প্রযুক্তিতে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে হাঁটাতে সক্ষম হয়েছে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় চিলিন প্রদেশের চিলিন বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এটি বিশ্বের প্রথম সফল উদাহরণ, যেখানে স্পাইনাল ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করে পক্ষাঘাত আক্রান্ত এক রোগীকে স্বেচ্ছায় চলাফেরা করার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সাফল্য এসেছে স্পাইনাল ইন্টারফেস ও এক্সোস্কেলেটন রোবট প্রযুক্তির মাধ্যমে সমন্বিত পুনর্বাসন প্রক্রিয়ার ফলাফল হিসেবে। উচ্চ মাত্রার পক্ষাঘাতগ্রস্ত রোগীদের স্বেচ্ছায় গতিশক্তি ফিরে পাওয়ার ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। ৩৫ বছর বয়সী লিওয়ান পোছি, যিনি চিলিন প্রদেশের ফুইও শহরের এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা, ২০২৪ সালের ডিসেম্বর মাসে কর্তব্যরত অবস্থায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। দুর্ঘটনার পর তার সার্ভাইকাল স্পাইনাল কর্ড বা ঘাড়ের স্নায়ু কর্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। দুর্ঘটনার পরপরই হাসপাতালের স্পাইন সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক ইউ মিনফেই তার জরুরি অস্ত্রোপচার পরিচালনা করেন। অস্ত্রোপচারের মাধ্যমে লিউয়ের জীবন রক্ষা করা সম্ভব হলেও তার শরীরের কোনো অংশে নড়াচড়া ফিরিয়ে আনা যায়নি। এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ডক্টর ইউ মিনফেই এবং তার দল এক সাহসী সিদ্ধান্ত নেন। তারা রোগীর ক্ষতিগ্রস্ত স্পাইনাল অংশে সরাসরি স্পাইনাল ইন্টারফেস প্রযুক্তি প্রয়োগের চেষ্টা করেন। আমরা মাইক্রো ইলেকট্রোড ব্যবহার করে সেই ক্ষত স্থানে স্নায়ুকোষগুলোকে উদ্দীপ্ত করি, যা হাত পা নড়াচড়ার জন্য প্রয়োজন। আমাদের লক্ষ্য ছিল মস্তিষ্ক থেকে স্পাইনাল কর্ড হয়ে হাত পায়ের পেশিতে সংকেত পৌঁছানোর সংযোগ পুনর্স্থাপন করা। এই প্রযুক্তি চালু করার পর এক আশ্চর্য মুহূর্তে লিউয়ের হাত সামান্য নড়ে ওঠে। এরপর ২ সপ্তাহ ব্যাপী নিবিড় স্নায়ু নিয়ন্ত্রণ থেরাপি চালানো হয় তার উপর, যার ফলে লিউয়ের পেশিশক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ৩ মাস পর চিকিৎসকরা এক নতুন সিদ্ধান্ত নেন, যেখানে স্পাইনাল ইন্টারফেস প্রযুক্তি এবং এক্সোস্কেলেটন রোবটকে একত্রিত করা হয়। আবার দাঁড়াতে ও হাঁটতে পারা এক অবিশ্বাস্য অনুভূতি। আমি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। অপরাজেয় ইচ্ছাশক্তি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে লিউ বোচির জীবনে এসেছে নতুন এক আশা। চীনের এই চিকিৎসা সাফল্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া ও স্নায়ু বিজ্ঞান চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। চীনের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন কৃষি আধুনিকায়ন ও গ্রামীণ পুনরুজ্জীবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এই পরিকল্পনার ফলে দেশ জুড়ে কৃষিখাত ও গ্রামীণ অর্থনীতিতে এসেছে বড় ধরনের পরিবর্তন, যা গ্রামীণ জীবনযাত্রাকে করেছে আরও আরামদায়ক, প্রাণবন্ত এবং সমৃদ্ধ। একই সঙ্গে এই অগ্রগতি কৃষিক্ষেত্রে এনেছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা ও স্থিতিশীলতা। চীনের কৃষকরা ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০২১ থেকে ২৫ এর আওতায় গ্রামীণ পুনরুজ্জীবন ও কৃষি আধুনিকায়নের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এই পরিকল্পনার আওতায় দেশজুড়ে কৃষি খাত ও গ্রামীণ অর্থনীতিতে বিপুল পরিবর্তন ঘটেছে, যা চীনের গ্রামীণ অঞ্চলগুলোকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করেছে।
গত ৫ বছরে চীন একটি সুন্দর, সমন্বিত ও আধুনিক গ্রামীণ সমাজ গঠনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী চীনে ২০ মিলিয়ন ইউয়ান বা ২.৮ মিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি বার্ষিক আয় করেছে এই কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে। এসব প্রতিষ্ঠানের মূল ব্যবসা থেকে মোট রাজস্ব প্রায় ১৮ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা কৃষি খাতে বিশাল অর্থনৈতিক সুফল বয়ে আনছে। একই সময়ে কৃষিভিত্তিক বিনোদন ও পর্যটন খাতের মোট আয় ২০২৪ সালে প্রায় ৯০০ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা ২০২০ সালের তুলনায় প্রায় ৫০ বিলিয়ন ইউয়ান বেশি। প্রযুক্তি ও যান্ত্রিক অগ্রগতির ফলে চীনের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা উল্লেখযোগ্য সুফল পাচ্ছেন। উন্নত সরবরাহ ব্যবস্থার কারণে তারা এখন সহজেই তাজা কৃষি পণ্য দেশের বড় বড় শহরগুলোতে পৌঁছে দিতে পারছেন সহজেই। বিজ্ঞান ও প্রযুক্তিগত সাফল্য কৃষি উৎপাদন পদ্ধতিতে বিপ্লব এনেছে, যা বড় পরিসরে জমি পরিচালনার ক্ষেত্রে আরো সহজ ও কার্যকর করেছে। আমি ৬-৭ বছর ধরে ড্রোন ব্যবহার করছি। এটি আমি আমার নাতির কাছ থেকে শিখেছি। এখন আর গরু দিয়ে জমি চাষ করতে হয় না, কীটনাশক স্প্রে বা ফসল কাটাও হাতে করতে হয় না, সবই যন্ত্রের মাধ্যমে করা যায়। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় স্বাস্থ্যসেবা খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে চীনের ৯০% বেশি গ্রামীণ ক্লিনিক মৌলিক স্বাস্থ্য বীমার আওতায় এসেছে, ফলে দূরবর্তী এলাকাগুলোর মানুষও স্বাস্থ্যসেবা পাচ্ছেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নও উল্লেখযোগ্য। জল, বিদ্যুৎ, রাস্তা, গ্যাস ও ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চীনের গ্রামীণ সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য ৪.৬৪ মিলিয়ন কিলোমিটারের বেশি। গ্রামীণ এলাকায় ট্যাপ জলের সরবরাহ এখন ৯৪% পৌঁছেছে। প্রশাসনিক গ্রামগুলো ৯০%-এরও বেশি এখন 5G সেবার আওতায় এবং পার্সেল ডেলিভারি সেবাও অনেক দ্রুত ও সম্প্রসারিত হচ্ছে। চীনের কৃষি ও গ্রামীণ উন্নয়নের এই ধারাবাহিক অগ্রগতি প্রমাণ করছে প্রযুক্তি ও অবকাঠামো এবং নীতিগত সহায়তার সমন্বয়ে দেশের গ্রামীণ অঞ্চলগুলো দ্রুতই সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।